সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব নিষেধাজ্ঞা তুলতে তারেক সরকারকে বিরাট অর্ডার দিলেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজশাহীতে 12টি শিশু মরে গেল, বিএনপি সরকারের টনক নড়েনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশে অ্যাকশন শুরু তারেকের, দিল্লির সিগন্যালে এবার গ্রেফতার হবেন ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংবিধান না দল, কোনটা মানবেন সরকারি কর্মকর্তারা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির ভরসায় থাকবে না আওয়ামী লীগ, প্রস্তুতি নিচ্ছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পেট্রোল পাম্পে তেল নেই, ম্যানেজারকে পিষে মারল ট্রাক চালক, শিউরে ওঠা ঘটনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 5 সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তেল না পেয়ে ঢাকায় মহাসড়ক অবরোধ বাইকারদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানের $20,000 ড্রোনে ধ্বংস 70 কোটির মার্কিন বিমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরায়েলের হামলা, শান্তিরক্ষী নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে তদারকি সরকার। আবার সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজ করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। এই অবস্থায় পদ্মাপাড়ে হয়েছে সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী, নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা করলে জামায়াত সরকার গঠন করত, হয়তো দলের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও বড় কারণ সিম্পাথি ভোট। এদিকে ফলাফল ঘোষণার কিছুদিন বাদে আবার জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন, বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন অন্যত্র, বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন তারেক রহমান কোনোভাবেই এই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত প্রতিকূলতার পরেও হাসিনা কিন্তু দেশে ফেরার বিষয়ে আত্মপ্রত্যয়ী। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। তিনি বলেছিলেন, বিএনপি নীতিগতভাবে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনতা জনার্দন। তারা কিন্তু একটি মোক্ষম সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে রুখতে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেছিল। একই রাস্তা নিয়েছিল জামায়াতও, কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হলে বাংলাদেশে তালিবানি শাসন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা করেছিলেন। তাই আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোটার বিএনপির শীর্ষ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সেই দলের প্রার্থীদের উজাড় করে ভোট দিয়েছে। তার ফল যা হওয়ার তাই হয়েছে। এত কিছুর পরেও যে প্রশ্নটা নিয়ে চর্চা থামছে না তা হল, আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আগের সরকার করে গিয়েছিল সেই নিষেধাজ্ঞার কী হবে? শেখ হাসিনা কিন্তু প্রথম থেকে বলে এসেছেন এই নিষেধাজ্ঞার কোনো আইনি বৈধতা নেই, কারণ যেই সরকার এই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল সেই সরকারই অবৈধ। তাই অবৈধ সরকারের নিষেধাজ্ঞাও অবৈধ। এটা না মানেন তিনি, মানে না দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা। এতদিন হাসিনা তরফ থেকে তারেক সরকারকে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, দেওয়া হলো এবার। বিএনপি সরকার প্রধানকে দিল্লি থেকে বসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। হাসিনার দাবি মনে তারেক সেই নির্দেশ পালন করেন কিনা সেটা দেখার বিষয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে তারেকের বিরুদ্ধে লড়াই করতে জমি তৈরি করছে জামায়াত। তারা বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ মঞ্চ তৈরি করার চেষ্টা করছে।
ফলে তাদের সেই ক্ষুরধার আক্রমণ প্রতিহত করার শক্তি দিতে পারে আওয়ামী লীগ। তাই তাদের এবং দলনেত্রীর দেশে ফেরার রাস্তা অবিলম্বে প্রশস্ত করা প্রয়োজন। মার্চ মাস শেষ হয়ে আসছে। এই একটা মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 12টি শিশু। 9 জন মারা গেছে আইসিইউতে ঢোকার পরে, আর 3 জন আইসিইউতে ঢোকারই সুযোগ পায়নি, তার আগেই শেষ। শিশু হিয়ার বাবা রিফাত হোসেন বলেছেন, আইসিইউ পাওয়ার আগেই তার মেয়ে চলে গেছে। এই একটা বাক্যেই বোঝা যায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন কোথায় দাঁড়িয়ে আছে। ফেব্রুয়ারির 12 তারিখে যে সরকার ক্ষমতায় বসেছে তারা এই পরিস্থিতিতে কি করেছে? হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা নেই, জনবল নেই, আইসিইউ নেই। 84 জন শিশুকে আইসিইউতে নেয়ার সুপারিশ করা হয়েছিল এই মাসে। সুপারিশ হয়েছে, কিন্তু ব্যবস্থা হয়নি, কারণ সংক্রামক ব্যাধি হাসপাতালে নাকি পর্যাপ্ত জনবল নেই। এই কথাটা হাসপাতালের মুখপাত্র নিজেই বলেছেন। তার মানে সমস্যাটা সবাই জানেন, কিন্তু কেউ সমাধান করেননি। সবচেয়ে ভয়াবহ যে তথ্যটা বেরিয়ে এসেছে সেটা হলো, হাসপাতালে আইসোলেশন না থাকায় হামে আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের সাথেই রাখা হচ্ছিল। মোহাম্মদ ওয়াসিম ঠান্ডার সমস্যা নিয়ে তার শিশুকে ভর্তি করেছিলেন। একই ওয়ার্ডে হাম আক্রান্ত শিশু থাকায় তার সন্তানও আক্রান্ত হয়ে গেছে। হাসপাতালে গিয়ে সুস্থ শিশু হামে আক্রান্ত হচ্ছে। এটা কোনো উন্নয়নশীল দেশের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র হতে পারে না, এটা সম্পূর্ণ ব্যর্থতার চিত্র। রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ 3টি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় 18 মার্চ 153 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 44 জনের হাম পজিটিভ এসেছে, প্রায় 29%। এই হার অত্যন্ত উচ্চ। আর এই পরিস্থিতিতে কোনো জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে কি? শনিবার মানে 28 মার্চ মাসের শেষ দিকে এসে হাসপাতালের দুটো ওয়ার্ডকে হাম আইসোলেশন কর্নার ঘোষণা করা হয়েছে। 12টা শিশু মরে যাওয়ার পরে এই সিদ্ধান্ত এলো। বিএনপির এই সরকার ক্ষমতায় এসেছে দেশের বড় রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে, জনগণের বয়কট করা একটা নির্বাচনের মাধ্যমে। তারা বলেছিল দেশ চালাতে পারবে, মানুষের জন্য কাজ করবে। রাজশাহীতে এখন যা হচ্ছে সেটা তাদের সেই দাবির জবাব। শিশুদের জন্য আইসিইউ নেই, আইসোলেশন নেই, জনবল নেই। যা আছে তা হলো অজুহাত আর বিলম্বিত সিদ্ধান্ত। স্বাস্থ্য বিভাগের কর্তারা বলছেন পরিস্থিতি উদ্বেগজনক, নির্দেশনা জারি হয়েছে। কিন্তু নির্দেশনা আর বাস্তবতার ফারাকটা ঠিক কতটা সেটা বোঝা যায় রিফাত হোসেনের কথায়। তার মেয়ে নির্দেশনার জন্য অপেক্ষা করেনি। হাম কোনো নতুন রোগ না, এর টিকা আছে, চিকিৎসা আছে। কিন্তু ব্যবস্থাপনা না থাকলে টিকা আর চিকিৎসা থাকলেই কি আর না থাকলেই কি? যে দল জনগণের ভোটে ক্ষমতায় আসেনি তাদের কাছ থেকে জনগণের জন্য দায়িত্ববোধ আশা করাটা হয়তো বেশি চাওয়া। কিন্তু 12টা শিশুর মৃত্যু এই প্রশ্নটা তুলে দিয়ে গেছে যে এই সরকার আদৌ দেশ চালানোর যোগ্য কিনা। উত্তরটা রাজশাহী মেডিকেলের সেই ওয়ার্ডগুলোর দিকে তাকালেই পাওয়া যায়। গ্রেফতারের পথে ইউনুস। প্রশ্ন তোলার কারণ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেফতার। সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বারিধারা ডিওএইচএস এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগ পান। নিয়োগের পর তাদের থেকে আরও টাকা দাবি করতেন। তার মাথায় হাত ছিল এক দলীয় এমপির। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭,১২৪ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষার নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নিয়ে মোট ১১৯,৩২,৭০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের তরফে আদালতে বলা হয়েছে, অভিযুক্তের জামিন মঞ্জুর করলে তিনি তদন্তে প্রভাব খাটাবেন, কারণ তার সঙ্গে বিএনপি সরকারের এক মন্ত্রীর ঘনিষ্ঠতা রয়েছে। মন্ত্রীর আশীর্বাদী হাত থাকার পরেও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে তারেক রহমান বুঝিয়ে দিতে চাইলেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রশ্ন হল, মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেই কি থেমে যাবেন তারেক প্রশাসন? মাসুদকে গ্রেফতারের কারণ, ক্ষমতা থাকাকালীন তিনি তারেক রহমানের উপর অত্যাচার করেছিলেন। কিন্তু এই শারীরিক নির্যাতনের পিছনে অন্য কারো সম্মতি ছিল না। ইকবাল করিম ভূঁইয়া কেন এখন বাইরে? সদ্য সাবেক হওয়া জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকেই বা কেন গ্রেফতার করা হচ্ছে না? আর ১/১১ সরকার বা ২৪শে জুলাই অগাস্ট অভ্যুত্থানের যিনি খলনায়ক, তাকেই বা কেন তারেক রহমান গ্রেফতার করছেন না? এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যেমন শেখ হাসিনার আত্মীয়, তেমনি মাসুদ খালেদা জিয়ার দুঃসম্পর্কের আত্মীয়। খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন মাসুদ বাংলাদেশ সেনাবাহিনীর মবম ডিভিশনের জিওসি হন। সেই তার বিরুদ্ধে খালেদার সঙ্গে বেইমানি করার অভিযোগ ওঠে। যেমন একই অভিযোগ উঠেছে শেখ হাসিনাকে নিয়ে বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১/১১ একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। দীর্ঘ ১৯ বছর পর সেই সময়ের একজন সেনা কর্মকর্তা গ্রেফতার কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠছে, বিচার কি সবার জন্য হচ্ছে নাকি শুধু নির্বাচিত কিছু ব্যক্তির জন্য? জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে নির্যাতনের অভিযোগে, কিন্তু সেই সময়ের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনও বাইরে কেন?
আর সবচেয়ে বড় প্রশ্ন, যাদের অনেকেই মাস্টারমাইন্ড হিসেবে দেখেন, তারা কি সত্যিই বিচারের বাইরে? ইকবাল করিম ভুইয়া তার মধ্যে অন্যতম। আর পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসকে কেন গ্রেফতার করা হচ্ছে না? শোনা যায় তিনি তারেককে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী জিয়ার প্রয়াণের পিছনে তার হাত ছিল। ১/১১ এবং ২০২৪-এর গোলবালের পিছনে হাত ছিল মোহাম্মদ ইউনুসের। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন মোহাম্মদ ইউনুস। দেশ শাসন করতে নয়, শাসন ক্ষমতা ভোট করতে। আর তার আমলে বাংলাদেশে কি হয়েছে তা আর নতুন করে বলার দরকার পড়ে না। বিএনপির বরাবরের অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং প্রায় ২ বছর তাদের ক্ষমতায় থেকে যাওয়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। সময়মতো ভোট হলে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসত বলে দলটি মনে করে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে ২০০৮-এর ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় আওয়ামী লীগ। সেই থেকে টানা ১৬ বছর ক্ষমতায় ছিল দলটি। অন্যদিকে একটানা ২ দশক ক্ষমতার বাইরে ছিল বিএনপি। যদিও রাজনৈতিক মহল বলছে ইউনুসের গ্রেফতারি সময়ের অপেক্ষা। তাকে কখন গ্রেফতার করা হবে সেটা জানিয়ে দেবে দিল্লি। মহেশপুরের ইউএনও খাদিজা আক্তার একটাই ভুল করেছেন, সরকারি কর্মকর্তা হয়ে সত্যি কথা বলে ফেলেছেন। সংবিধানের ৬ষ্ঠ তফসিলে ১৫০(২) অনুচ্ছেদে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম লেখা আছে। এটা তিনি বলেছেন। এই একটা সত্যি কথার খেসারত দিতে হল বদলির আদেশে। বিএনপির দাবি হল তাদের দলের প্রতিষ্ঠাতার নাম নেওয়া হয়নি বলে ইউএনও অন্যায় করেছেন। কিন্তু প্রশ্নটা হল, কোন আইনে, কোন সংবিধানের কোন ধারায় একজন সরকারি কর্মকর্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতার নাম নেবেন? এই প্রশ্নের জবাব বিএনপির কাছে নেই, কারণ উত্তরটা তাদের জন্য সুবিধাজনক না। বিএনপির বর্তমান সরকারের তথাকথিত আইনমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ গতকাল নিজেই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন। যে সংবিধান তারা এখনও পরিবর্তন করেননি, যে সংবিধান এখনও বহাল আছে, সেই সংবিধান অনুযায়ী এটা সরাসরি সংবিধান লঙ্ঘন। একজন মন্ত্রী যদি সংবিধান না মানেন, তাহলে তিনি সেই পদে থাকার যোগ্যতা রাখেন কিনা সেটা নিয়ে কথা হওয়া দরকার। কিন্তু সেদিকে কারও নজর নেই, বরং সংবিধান মেনে কথা বলা ইউএনওকে সরিয়ে দেওয়া হলো। এখানে একটা দারুণ হাস্যকর দ্বন্দ্ব আছে। বিএনপি বারবার বলে তারা সংবিধান মানে, আইনের শাসন চায়, অথচ যখনই সংবিধান তাদের রাজনৈতিক আখ্যানের বিরুদ্ধে যায়, তখন সংবিধান তাদের কাছে গৌণ হয়ে যায়। সংবিধান পরিবর্তন না করে জিয়াউর রহমানকে ঘোষক বলা যাবে না, এই সহজ কথাটা তারা মানতে রাজি না। তাহলে সংবিধান পরিবর্তন করুক, কিন্তু সেটা করবে না, কারণ সংবিধান পরিবর্তনের জন্য সংসদ লাগে, গণতান্ত্রিক প্রক্রিয়া লাগে। আর সেই প্রক্রিয়া তারা ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখেই পুড়িয়ে দিয়েছে। ওই নির্বাচনের কথা না বললে এই পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সেই ভোটে ছিল না, সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। নিজেদের সাজানো একটা নির্বাচনে জিতে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। এই ভিত্তির উপর দাঁড়িয়ে তারা এখন সংবিধান শেখাচ্ছে, ইতিহাস শেখাচ্ছে, আর যে সরকারি কর্মকর্তা সংবিধানের কথা বলেন তাকে বদলি করছে। খাদিজা আক্তারের বক্তব্যে কোনো রাজনীতি ছিল না। তিনি বলেছেন, সংবিধানে যা আছে তাই মানি, এটাই তার চাকরির শর্ত, এটাই প্রজাতন্ত্রের কর্মচারীর দায়িত্ব। কিন্তু বিএনপি চায় সরকারি কর্মকর্তারা দলের ভাষায় কথা বলুক, দলের ইতিহাস পড়ুক, দলের নামে জয়ধ্বনি দিক। এটা সরকার চালানো না, এটা দলীয় লেজুর বৃত্তি রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে দেওয়া। সবচেয়ে বড় সমস্যা হলো, এই বদলির আদেশ একটা বার্তা দিয়েছে বাংলাদেশের প্রতিটি সরকারি কর্মকর্তাকে। বার্তাটা হলো, সংবিধান মানলে চলবে না, দল মানতে হবে। যে দেশে এই বার্তাটা প্রতিষ্ঠিত হয়ে যায়, সেখানে আর রাষ্ট্র থাকে না, থাকে শুধু একটা দলের বিশাল অফিস। বাংলাদেশের মূলধারার রাজনীতি ২ ভাগে বিভক্ত। ১. আওয়ামী লীগ, ২. আওয়ামী বিরোধী। বাংলাদেশে দীর্ঘকাল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, ক্ষমতায় ছিল বিএনপিও। সময়ের হাত ধরে সবকিছু বদলে যায়। বাংলাদেশের রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন হয়েছে, বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানের পর। জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারকে সরিয়ে অবৈধ উপায়ে ইউনুস ক্ষমতা দখল করেন। মানুষ যে আশা নিয়ে ইউনুসকে ক্ষমতায় আসীন করেছিল, তাদের সেই আশা পূরণ হয়নি। উল্টে বাংলাদেশ সব দিক দিয়ে পিছনের সারিতে চলে গিয়েছিল। ফলে দেশবাসী চেয়েছিল দ্বিতীয় দফায় আরও একটি পরিবর্তন। সেই পরিবর্তনের হাত ধরে বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন, সবকিছু আগে থেকেই সাজানো ছিল, দরকার ছিল একটা সিলমোহরের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন আসলে সেই সিলমোহরের কাজ করেছে। এই অবস্থায় আওয়ামী লীগ এবং হাসিনার ঘরোয়াপসির বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয় দলটির বিষয়ে তার বা তার দলের অবস্থান কি। জবাবে তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি,
তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। কারণ আজ যদি তিনি কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন তাহলে আগামী দিনে তার দলকে অন্য কোনো দল নিষিদ্ধ ঘোষণা করবে না, তার নিশ্চয়তা কোথায়? এই বিবৃতির পর মনে হতেই পারে তারেক রহমান চাইছেন আওয়ামী লীগ দেশে ফিরুক। এর পিছনে বেশ কয়েকটি যুক্তিও উঠে আসতে শুরু করেছে। সেই যুক্তি নিয়ে পর্যালোচনা দূরে সরিয়ে রেখে আলোচনা করা যাক বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগ কি বিএনপির ভরসায় রাজনীতি করবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়ে দিয়েছেন তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার পক্ষপাতী নন। অথচ নির্বাচনের প্রাক্কালে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় শোনা গিয়েছিল ঠিক উল্টো কথা। অনেকে এখন বলছেন আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে টানতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন, আর ভোট মিটতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এর থেকে বোঝা যাচ্ছে অবৈধ ইউনূস সরকার তাদের মেয়াদ আরও বাড়িয়ে নেওয়ার জন্য তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন। সমস্যা হলো বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই আওয়ামী লীগকে বাদ দিয়ে হয় না। তবে কি তারেক সরকার ওই দলটির ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? বিশ্লেষকেরা বলছেন অবৈধ ইউনূস সরকারের নির্বাহী আদেশের কোনো মূল্য নেই, কারণ এই সরকার জনগণের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হয়নি। তারা গোলেমালে ফাঁকতালে ক্ষমতা দখল করেছে। জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের কারণে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়, ইউনূস সরকার সেই শূন্যস্থান দখল করে। বলা হচ্ছে বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললেও দলের কিছু যাবে না, কিছু আসবে না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। হাসিনা সরকারের সবকিছু যে ঠিকঠাক ছিল তা নয়, তবুও এত কিছুর পরেও হাসিনার শাসনামলে বাংলাদেশে সার্বিকভাবে উন্নত হয়েছে। আর বিএনপি ক্ষমতায় আসার ফলে যারা মনে করছে দেশে গণতন্ত্র ফিরে এসেছে তারা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন। যদি তারেক রহমান হাসিনার দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতেন তাহলে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার কয়েকদিনের মধ্যে ঘোষণা করতেন। বাংলাদেশে গণতন্ত্র ফেরার নতুন অঙ্গীকারের স্থিতিশীলতা ও টেকসইতা নির্ভর করবে তারেক রহমান কিভাবে এই গুরুত্বপূর্ণ কিন্তু এড়িয়ে যাওয়া সমস্যার বিষয়টি পরিণত করার মোকাবিলা করেন তার ওপর। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে গোটা বিশ্বেই কম বেশি জ্বালানি সংকট দেখা দিয়েছে। অনেকে আতঙ্কে আগে থেকে জ্বালানি মজুত করা শুরু করছেন। এর জেরে ভারতসহ অনেক দেশেই এখন পেট্রোল পাম্প খালি হয়ে যাচ্ছে। তেল দিতে পারছেন না পেট্রোল পাম্পের কর্মীরা। আর এই পরিস্থিতির চাপেই বাংলাদেশের নড়াইলে ঘটে গেল এক শিউরে ওঠা হত্যাকাণ্ড। পেট্রোল পাম্পে তেল না পেয়ে প্রথমে প্রকাশ্যেই খুনের হুমকি পাম্প ম্যানেজারকে, তারপরে সত্যি সত্যি তাকে চাপা দিয়ে পিষে মারার অভিযোগ উঠল এক ট্রাক চালকের বিরুদ্ধে। একাধিক শীর্ষস্থানীয় বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিহত পেট্রোল পাম্প মালিকের নাম নাহিদ সর্দার, ২৭। নড়াইলের তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের পাশে এক পাম্পের ম্যানেজার ছিলেন তিনি। শনিবার মধ্যরাতে ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। পাম্প কর্মীদের বয়ান অনুযায়ী সুজাত মোল্লা নামে এক ট্রাক চালক তেল নিতে এসেছিল ওই পাম্পে, কিন্তু পাম্পে তেল না থাকায় নাহিদ তাকে জানান তেল দিতে পারবেন না। এতেই ক্ষেপে যায় সুজাত। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সুজাত প্রকাশ্যেই নাহিদকে হুমকি দিয়েছিল, তেল না দিলে তোকে আজ গাড়ি চাপা দিয়ে মেরে দেব। এরপরে সে ওই পেট্রোল পাম্পের পাশেই ট্রাকটি নিয়ে বসেছিল। পুলিশ সূত্রে খবর, রাত 2টো নাগাদ নাহিদ তার এক বন্ধুকে নিয়ে বাইকে করে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। সেই সময়ে পিছন থেকে ট্রাক নিয়ে তাদের ধাওয়া করে সুজাত। এরপরে কিছু দূরে মহাসড়কের ওপরে বাইকটিকে সজোরে ধাক্কা মেরে তাদের পিষে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাহিদের। গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা তার বন্ধু। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। নাহিদের এক 3.5 বছরের সন্তান রয়েছে। রবিবার নাহিদের স্ত্রী ও মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে তুলারামপুর এলাকা। বাংলাদেশ পুলিশ জানিয়েছে ট্রাকটি এবং সুজাত মোল্লার খোঁজে তল্লাশি চলছে। দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে 5টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদ জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আরিফুল ইসলাম আদিব এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন। কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রার্থী হবেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মোহাম্মদ মোবাশ্বের আলী এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপি
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম প্রমুখ। রাজধানীর বিমানবন্দরে তেল বা অকটেন না পেয়ে মহাসড়ক অবরোধ করেছে বাইকাররা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে প্রায় আধা ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন তারা। রোববার রাত 10:30টার দিকে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের ক্যাবের বিপরীত পাশের মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করা হয়। রাত 11:15টার দিকে উত্তরা পূর্ব থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের সহযোগিতায় বাইকারদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ বাইকাররা গণমাধ্যমকে জানান তারা সন্ধ্যা থেকে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন। সন্ধ্যা 7:30টার দিকে হঠাৎ করে পাম্পের লোকজন সব বন্ধ করে চলে যান। একজন বাইকার বলেন, আমরা তেলের জন্য অপেক্ষা করতে করতে সর্বশেষ রাস্তায় নেমে অবরোধ করতে বাধ্য হয়েছি, কারণ তেল ছাড়া আমাদের এখন কোথাও যাওয়ার পথ নেই। মাসুদ হাসান ফিলিং স্টেশনের অপারেটর মিজানুর রহমান বলেন, সন্ধ্যা 7:30টায় আমাদের পাম্পে তেল শেষ হয়ে গেছে, পরে চলে গেছি, কারণ শেষ হওয়ার পর ঝামেলা হবে সেটা আমরা আগে থেকেই জানি। রাত 10:30টার দিকে বাইকাররা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করেছে। পুলিশ জানিয়েছে তেল না পেয়ে বাইকাররা মহাসড়ক অবরোধ করেছিলেন, পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে মাত্র $20,000 একটি শাহেদ 136 ড্রোন ব্যবহার করে $70 কোটি একটি বোয়িং E-3 সেন্ট্রি নজরদারি বিমান ধ্বংস করা হয়েছে। গত শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এতে মার্কিন নজরদারি বিমানটি ধ্বংস হয়। ওই হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছে। রোববার IRGC এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে IRGC অ্যারোস্পেস ফোর্স যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম AWACS নামে পরিচিত একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তারা জানায়, সৌদি আরবে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি সামরিক ঘাঁটিতে যৌথ ইরানি অভিযানে মার্কিন বিমানবাহিনীর নজরদারি বিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আশপাশের অন্যান্য বিমানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের E-3 সেন্ট্রি বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। বিমানটি ওকলাহোমা সিটির টিঙ্কার এয়ারফোর্স বেস থেকে সেখানে মোতায়েন করা হয়েছিল। IRGC জানায়, E-3 সেন্ট্রি নজরদারি বিমানটি ইরানের আসন্ন বিমান হামলা এড়ানোর চেষ্টা করছিল। তখনই একটি শাহেদ 136 ড্রোন সেটাকে শিকার করে। ফুটেজে দেখা যায় E-3 সেন্ট্রিকে এর সবচেয়ে সংবেদনশীল অংশে অর্থাৎ লেজের কাছে আঘাত করা হয়েছে, যেখানে ব্যয়বহুল AN/APY-2 রাডার থাকে। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে UNIFIL। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলের মারজাউন জেলার আতসিদ আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েল। এতে সেখানে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। লেবাননের বেসরকারি সম্প্রচার মাধ্যম আল জাদিদ জানায়, এই হামলার ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের এরই মধ্যে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে। UNIFIL বলছে, হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছেন, আরেকজন অবস্থা আশঙ্কাজনক। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের সাকরা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 5 জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।